হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কথায় আছে মানুষ চাইলে যে কোনো অসম্ভব কাজকেই সম্ভব করে তুলতে পারে। যেমন একজন মানুষ তার কঠিন পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের সাহায্যে জীবনে অনেক উন্নতি করতে পারে, কিন্তু আবার সেই মানুষটাই নিজের ভুল সিদ্ধান্ত আর ভুল কাজের জন্য নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে যেতে পারে। আর আজ আমরা এরকমই একটা সত্যি ঘটনা দেখব, যেখানে চাইলে তার দেশের সবচেয়ে নামকরা খেলোয়াড় হয়ে কোটি টাকার মালিক হতে পারত, কিন্তু সেই মানুষটা নিজের কিছু ভুল সিদ্ধান্ত আর ভুল কাজের জন্য নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে মাইলের পর মাইল বরফে ঘেরা পাহাড় আর জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় আটকে যায়, যেখানে বেঁচে থাকার জন্য ওনাকে শেষ অবধি নিজের শরীরের মাংস খেতে হয়। আর এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম 6 বিলো মিরাকল অন দ্য মাউন্টেন। 2017 সালে মুক্তি পাওয়া এই অ্যাডভেঞ্চার সার্ভাইভাল সিনেমার IMDb রেটিং 5.7। তো গল্পের শুরুতে আমরা এরিক নামের এই ছেলেটাকে দেখতে পাই। ছোটবেলা থেকেই ও হকি খেলতে খুবই পছন্দ করত, আর ওর বাবা চাইতো ও যেন বড় হয়ে একজন বিখ্যাত আর নামকরা হকি প্লেয়ার হয়ে ওঠে। সেজন্য ছোট থেকেই ওর বাবা ওকে সবসময় হকি খেলার ট্রেনিং দিত। কিন্তু এরিক একটু বড় হওয়ার পর ওর বাবা আর মায়ের মধ্যে সম্পর্ক খুবই খারাপ হয়ে উঠতে শুরু করে। মাঝে মাঝেই বাড়িতে ওর বাবা আর মায়ের মধ্যে খুবই ঝামেলা অশান্তি হতো, যেসব কিছু দেখে এরিকের ওপরে খুবই প্রভাব পড়ত। ও মানসিকভাবে খুবই হতাশ হয়ে যেতে শুরু করে। এইভাবে বেশ কিছু বছর চলার পর একদিন হঠাৎ করেই ওর বাবা ওদেরকে ছেড়ে বাড়ি থেকে চলে যায়। এই ঘটনায় ছোট্ট এরিক খুবই কষ্ট পায়। ও নিজের বাবাকে খুবই ভালোবাসতো। এখন নিজের বাবাকে নিজের চোখের সামনে এইভাবে চলে যেতে দেখে ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন ওর বাবা চলে যাওয়ার পর থেকে এরিক ওর মায়ের সাথে থাকতে শুরু করে, আর নিজের বাবার স্বপ্ন পূরণ করার জন্য ও রোজ হকি প্র্যাকটিস করতে থাকে। এইভাবে বেশ কিছু বছর পর এরিক বড় হয়ে যায়। এখন ও খুব ভালো হকি খেলতে শিখে গেছিল, আর ওর এই ভালো খেলার জন্য ওকে আমেরিকার ন্যাশনাল হকি টিমে সিলেক্ট করার কথা ছিল। কিন্তু ছোটবেলা থেকেই হতাশায় ভুগতে ভুগতে এখন ও ড্রাগসের নেশা করতে শুরু করেছিল। ও দিনের মধ্যে বেশিরভাগ সময় নেশা করে থাকত, যে কারণে ও সবসময় খুবই রেগে থাকত আর সবার সাথেই খুবই খারাপ ব্যবহার করত। একদিন এই ড্রাগসের নেশা করার প্র্যাকটিস করার সময় ওর হকি কোচের সাথে ওর ঝামেলা বেঁধে যায়। এখন এরিক প্রচণ্ড রাগ দেখিয়ে ওর কোচের সাথে ঝগড়া করে ওই হকি টিম ছেড়ে বেরিয়ে আসে। আর এখন এরিক চলে যাওয়ার পর ওর জায়গায় ওর একটা বন্ধুকেই আমেরিকার ন্যাশনাল হকি টিমে সিলেক্ট করে নেওয়া হয়। এখন যে নাম, খ্যাতি আর টাকা পয়সা এরিকের পাওয়ার কথা ছিল, এখন সেগুলো ওর বন্ধু পেতে শুরু করে। এসব কিছু দেখে এরিক বুঝতে পারে নিজের নেশা আর রাগের কারণে এখন ও নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করে ফেলেছে। সেজন্য এক রাতে ও প্রচণ্ড রাগে আর কষ্টে ড্রাগসের নেশা করে অনেক জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে, আর তখনই ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন এই কাজের জন্য ওকে জেলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। যদিও পরবর্তীকালে ওকে জামিনে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওকে 7 দিন পরে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে ওর আসল বিচার হবে। এরিকের এই কাজের জন্য ওর মা ওর ওপরে খুবই হতাশ হয়ে গেছিলেন। উনি চাইছিলেন এরিক যেন ড্রাগসের নেশা ছেড়ে দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। এমনকি এরিক নিজেও এই নেশাটা ছাড়তে চাইছিল, কিন্তু এই কাজটা মোটেও সহজ ছিল না। তাই এখন নিজের অ্যাক্সিডেন্টের পর ও বেশ কিছুদিনের জন্য একটা পাহাড়ে ঘুরতে চলে যায়, আর সেখানে ও একটা ছোট্ট কটেজ ভাড়া করে একা একা থাকতে শুরু করে। কিন্তু এখানে আসার পরেও ওর ড্রাগসের নেশা করা কোনোভাবেই বন্ধ হয় না। একদিন ও নিজের কটেজের বাইরে দাঁড়িয়ে নেশা করছিল, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে হাওয়ার ধাক্কায় ওর কটেজের দরজাটা বন্ধ হয়ে যায়। যেটা দেখতে পেয়ে এরিক ওই দরজাটাকে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তখন ওই দরজাটা ভিতর থেকে লক হয়ে গেছিল, আর এরিকের কাছে কোনো রকম চাবি ছিল না। তাই এখন ও জোরে জোরে লাথি মেরে ওই দরজার লকটা ভেঙে ফেলে। কিন্তু এই কাজটা করার সময় ওর পায়ে আঘাত লেগে সেখানে বেশ কিছুটা জায়গায় কেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে। যদিও এরিক তখন সেই বিষয়টায় খুব একটা গুরুত্ব দেয় না। এখন ও অল্প একটু খাওয়া দাওয়া করে নিজের স্কেটবোর্ড নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আসলে প্রতি বছর শীতকালে এই এলাকায় প্রচুর বরফ পড়ে, আর এরিক এখন সেই বরফের ওপরে স্কেটিং করার জন্য পাশের একটা পাহাড়ে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার পথে ওর সাথে সারা নামের একটা মেয়ের পরিচয় হয়। এই মেয়েটা ওই পাহাড়ের বেস ক্যাম্পে রেস্কিউ ডিপার্টমেন্টে কাজ করত। এখন ও এরিককে নিজের গাড়িতে ওই পাহাড় অবধি লিফট দিয়ে দেয়। ওখানে যাওয়ার পর এরিক একটা কেবল কারের সাহায্যে ওই পাহাড়ের একদম উপরে পৌঁছে যায়, আর তারপর সেখান থেকে বরফের ওপর দিয়ে স্কেটিং করতে করতে নিচে বেস ক্যাম্পের কাছে চলে আসে। এইভাবে ও সারাদিন ধরে বারবার এই একই কাজ করতে থাকে। ও প্রত্যেকবার কেবল কারের সাহায্যে পাহাড়ের ওপরে উঠে সেখান থেকে স্কেটিং করতে করতে নিচে নামতে শুরু করে। এসব কিছুর মাঝখানেই ও বেশ কয়েকবার ড্রাগসের নেশাও করে নেয়। একটা সময় এরিক নিজের মাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে ও নিজের মাকে বলে, আমার গাড়ি অ্যাক্সিডেন্টের পর আমার কিছুই ভালো লাগছিল না,
তাই আমি কিছুদিনের জন্য পাহাড়ে ঘুরতে এসেছি। আর আমি যা কিছু করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি কখনোই চাইনি আমার জন্য তোমায় কোনো রকম কষ্ট পেতে হোক। তবে আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। আর এই কথা বলেই ও ফোনটা রেখে দেয়। এরপর ও আবার স্কেটিং করার জন্য পাহাড়ের ওপরে উঠতে শুরু করে। কিন্তু এতক্ষণে ওখানকার আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছিল। ওখানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর অন্ধকার করে বরফের ঝড় আসতে শুরু করেছিল। নিচে বেস ক্যাম্পে যখন রেস্কিউ অফিসাররা এই ঝড়ের খবরটা জানতে পারে, তখন ওরা তাড়াতাড়ি করে পাহাড়ের ওপর থেকে সমস্ত লোকজনকে নিচে চলে আসার নির্দেশ দেয়। কিন্তু এরিক এই খবরটা শোনার আগেই পাহাড়ের ওপর থেকে স্কেটিং করতে করতে নিচে বেস ক্যাম্পের দিকে আসতে শুরু করে। কিছুদূর নিচে আসার পর ওর নিচের সামনে দুই দিকে যাওয়ার দুটো রাস্তা দেখতে পায়। এখন ওই দুটোর মধ্যে থেকে ও একটা নতুন রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ততক্ষণে ওখানে ঝড় আসতে শুরু করেছিল, যার ফলে ওখানে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। যে কারণে এরিক নিজের রাস্তা হারিয়ে একটা অজানা জায়গায় চলে আসে। এখন ও রাস্তা চিনতে না পেরে আস্তে আস্তে পায়ে হেঁটে সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু হেঁটে হেঁটে বেশ কিছুটা পথ এগোনোর পর ও বরফের মধ্যে নিজের পায়ের ছাপ দেখতে পায়, যেটা দেখে ও বুঝতে পারে চারিদিকে এই কুয়াশার মধ্যে ও নিজের পথ হারিয়ে এক জায়গায় গোল গোল ঘুরতে শুরু করেছে। আর এইভাবে এখন ও এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে ওর মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। এদিকে ততক্ষণে সন্ধে হয়ে যাওয়ার কারণে ওখানে পুরোপুরি অন্ধকার হয়ে যেতে শুরু করেছিল। এই অবস্থায় এরিক বুঝতে পারে এখন ওর পক্ষে বেস ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আর আজ রাতটা ওকে এখানেই কাটাতে হবে। তাই ও একটা গাছের তলায় বেশ কিছু কাঠের টুকরো দিয়ে সেগুলোয় আগুন ধরানোর চেষ্টা করে। কিন্তু ওর দেশলাই বাক্সটা বরফে ভিজে যাওয়ার কারণে ওখানে আগুন ধরানো সম্ভব হয় না। এইভাবে কিছুক্ষণ ওখানে বসে থাকার পর এরিক ঠিক করে নেয় ওই রাতের অন্ধকারেই ও যতটা সম্ভব নিচে নেমে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাবে। আর এটা ভেবেই ও নিজের স্কেটবোর্ড নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পর ও রাতের অন্ধকারে কিছু দেখতে না পেয়ে ভুল করে একটা খাদের সামনে চলে আসে, যেখান থেকে ও কোনো রকমে নিজের জীবন বাঁচায়। এইভাবে বেশ কিছুটা পথ এগোনোর পর ও জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় চলে আসে যেখানে বেশ কিছু নেকড়ে ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে ওর উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু এরিক কোনো রকমে ওই নেকড়েগুলোকে ভয় দেখিয়ে ওখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে। কিছুদূর আসার পর ও নিজের স্কেটবোর্ড দিয়ে একটা গাছের নিচে বরফের মধ্যে গর্ত করে তার মধ্যেই লুকিয়ে পড়ে। আর ওপর থেকে সেই গর্তটাকে নিজের স্কেটবোর্ড দিয়ে ঢেকে দেয়, যাতে ওখানে থাকা ওই নেকড়েগুলো ওকে কোনোভাবে দেখতে না পায়। এইভাবে সারা রাত ধরে বহু কষ্ট করে ওই বরফের গর্তের মধ্যে থাকার পর পরের দিন সকালে উঠেই ও নিজের মোবাইল চেক করতে শুরু করে। কিন্তু দেখা যায় সেটাতে কোনো রকম নেটওয়ার্ক ছিল না। এই অবস্থায় এরিক বুঝতে পারে এই জায়গা থেকে ওকে নিজেকেই বেরোতে হবে। সেজন্য ও নিজের স্কেটবোর্ড নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ও একটা জমে যাওয়া নদীর উপরে চলে আসে। এখন ও সেখানে দাঁড়িয়ে নিজের কাছে থাকা ড্রাগসের প্যাকেটটা বের করে নেশা করার চেষ্টা করছিল। কিন্তু তখনই ওর পায়ের তলার বরফ ভেঙে ও নদীর জলে পড়ে যায়, আর ওর হাতে থাকা ড্রাগসের প্যাকেটটা নদীর জলেই তলিয়ে যেতে শুরু করে। এখন এটা দেখতে পেয়ে এরিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু কষ্ট করে নদীর তলা থেকে সেই ড্রাগসের প্যাকেটটা তুলে আনে, আর তারপর শেষ মুহূর্তে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে নদীর উপরে উঠে আসে। এখন ওই বরফের মতন ঠান্ডা জলে ভিজে যাওয়ার কারণে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়ে ওর পুরো শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করে। এখন ও নিজের সমস্ত ভিজে জামাকাপড় খুলে সেগুলোকে রোদে শুকানোর জন্য একটা পাথরের উপরে রেখে দেয়। তারপর পাশে একটা জায়গায় খালি গায়ে বসে ঠান্ডায় কাঁপতে শুরু করে। এখানে ও নিজের সমস্ত জামাকাপড় খুলে ফেললেও নিজের পায়ের থেকে ভিজে জুতো আর মোজাটা খোলে না, কারণ ও যদি বরফের ওপরে খালি পায়ে বসে থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে ওর পা দুটো জমে গিয়ে সেখানে ফ্রস্ট বাইট হয়ে যাবে, যার ফলে ওর পা দুটো কেটে বাদ দিতে হবে। কিন্তু ও যদি খুব বেশি সময় এই ভিজে জুতো আর মোজা পরে থাকে তাহলেও ওর পায়ে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সুরক্ষিত জায়গায় ফিরে যেতে হবে। এখন এরই খেয়াল করে আগের দিন লাথি মেরে কটেজের দরজা ভাঙার সময় ওর পায়ে যেখানে কেটে গেছিল এখন সেই জায়গা থেকে ভালোই রক্ত বেরিয়ে ওর মোজার গায়ে লেগে গেছে। যদিও এখন ও এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এই খারাপ অবস্থার মধ্যেও এরিক নিজের হাতে সেই ড্রাগসের প্যাকেটটা ধরে রেখেছিল। কিন্তু কিছুক্ষণ ওখানে চুপ করে থাকার পর ও বুঝতে পারে একটু আগে এই ড্রাগসের জন্যই ও নিজের জীবন হারাতে চলেছিল। এমনকি এই ড্রাগসের জন্যই ও নিজের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্যারিয়ারটাকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে। এখন এই ভুলগুলোকে বোঝার পর ও নিজের প্যাকেট থেকে সমস্ত ড্রাগস মাটিতে ফেলে দেয়, আর ঠিক করে নেয় আজকের পর থেকে ও আর কখনোই কোনো রকম নেশা করবে না। এখন ও ওই ড্রাগসের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা বরফ ভরে সেটাকে দুহাত দিয়ে চেপে রেখে দেয়, যাতে ওর শরীরের গরমে প্যাকেটের ভিতরের ওই বরফ গলে জল হয়ে যায়।
এখন এইভাবে আজ 2 দিন পর ও প্রথমবারের জন্য একটু জল খেতে পারল। এইভাবে সারাদিন ধরে ওখানে অপেক্ষা করার পর সন্ধেবেলায় ওর জামাকাপড় পুরোপুরি শুকিয়ে গেছিল। এখন নিজের জামাকাপড় পরার সময় ও নিজের সামনের একটা পাহাড়ের ওপর থেকে বেশ কিছু আলো দেখতে পায়। দেখে মনে হচ্ছিল ওই পাহাড়ের ওপরে হয়তো কোনো কটেজ বা কোনো ক্যাম্প আছে, যেটা দেখে এরিক খুবই আনন্দ পায়। কারণ যেভাবেই হোক ওই ক্যাম্প অবধি পৌঁছাতে পারলে ও এখান থেকে নিজের জীবন বাঁচিয়ে ফিরে যেতে পারবে। এখন ও ঠিক করে নেয় সেই রাতটা ও কোনো রকমে ওখানে কাটিয়ে পরের দিন সকালে উঠেই সেই কটেজের দিকে এগোবে। কিন্তু এখন এরিক ঘুমিয়ে পড়ার পর দেখা যায় ওই পাহাড়ের ওপরে কোনো কটেজ বা ক্যাম্প কিছুই নেই, এমনকি ওখানে কোনো রকম আলোও জ্বলছে না। আসলে ওখানে কিছুই ছিল না। একটু আগে এরিক ওখানে যেটা দেখেছিল সেটা ছিল ওর হ্যালুসিনেশন বা এক ধরনের মরীচিকা। আর এইরকম পরিবেশে হ্যালুসিনেশন হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই এরিক আরও একবার সামনের সেই পাহাড়ের দিকে তাকায়, কিন্তু সেই সময় ওই পাহাড়ের ওপরে মেঘ জমে থাকার জন্য ও কোনো কিছুই ভালোভাবে দেখতে পায় না। এখন ও সেই কটেজের খোঁজ করার জন্য আস্তে আস্তে সামনের পাহাড়ের দিকে এগোতে শুরু করে। আজ 3 দিন হয়ে গেল ও এই পাহাড়ে আটকে আছে। আর বিগত 3 দিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার ফলে এখন ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এখন ওর ঠিকভাবে হাঁটাচলা করতেও খুবই অসুবিধা হচ্ছিল। এমনকি ওর চোখের সামনের সমস্ত জিনিস আস্তে আস্তে ঝাপসা হয়ে যেতে শুরু করে। কিছু দূর এগোনোর পর ও খুবই দুর্বল হয়ে মাটির ওপরে পড়ে গিয়ে বমি করতে শুরু করে, আর তারপর সেখানেই অজ্ঞান হয়ে মাটির ওপরে পড়ে যায়। পরে যখন ওর জ্ঞান ফেরে তখন অনেক রাত হয়ে গেছিল, আর তখনও ও শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। সেজন্য সেই রাতটা ও ওখানে শুয়ে শুয়েই কাটিয়ে দেয়। এর পরের দিন সকালে উঠে ও সেই কটেজের খোঁজ করার জন্য আবার সামনের পাহাড়ের দিকে এগোতে শুরু করে। কিন্তু এখন ও উঠে দাঁড়ানোর সাথে সাথেই ওর পায়ে প্রচণ্ড জোরে আঘাত লাগে। এখন এরই খেয়াল করে আগের দিন ওর পায়ে যেখান থেকে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল, এখন ওই জায়গার রক্ত আর মাংস ওর পায়ে থাকা মোজার সাথে লেগে জমে গেছিল। এখন এরিক ওর পায়ের কেটে যাওয়া জায়গার ওপর থেকে ওর মোজাটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু এখানে অতিরিক্ত ঠান্ডার কারণে ওর পায়ের কাটা জায়গার রক্ত আর মাংস ওর মোজার সাথে জমে আটকিয়ে গেছিল। এখন ও নিজের মোজাটা সরানোর সাথে সাথেই ওর পায়ের কাটা জায়গা থেকে বেশ কিছুটা চামড়া আর মাংস উঠে আসে, যে কারণে ও প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। এই অবস্থায় ওর খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখন ও কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। এইভাবে বহু কষ্ট করে বেশ অনেকটা পথ এগোনোর পর ও সেই পাহাড়ের অনেকটা কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে ও দেখতে পায় ওই পাহাড়ের উপরে কোনো রকম কটেজ বা ক্যাম্প কিছুই ছিল না, যেটা দেখে ও প্রচণ্ড পরিমাণ হতাশ হয়ে যায়। প্রথমে যেন ও কোনোভাবেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে ও বুঝতে পারে আগের রাতে ওটা ওর চোখের ভুল ছিল। এখন ও রেগে গিয়ে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আর সেই একই সাথে প্রচণ্ড হতাশায় ভেঙে পড়ে। এখন ও যেন আস্তে আস্তে নিজের বেঁচে থাকার সমস্ত আশাই হারিয়ে ফেলছিল। এবার বেশ কিছুক্ষণ ওখানে হতাশ হয়ে বসে থাকার পর ও আবার কোনো রকমে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে শুরু করে। এখন ও যেভাবেই হোক এই জায়গা থেকে বেরোতে চাইছিল। এইভাবে সারাদিন ধরে অনেকটা পথ এগোনোর পর রাতের বেলায় ও একটা গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। এখন ও আরও একবার নিজের মোবাইলটা চেক করে দেখে, দেখা যায় এখনও সেটা আর কাশেনি। উপরন্ত এখন ওর মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার মানে এখন ওর পক্ষে আর কোনোভাবেই বাইরের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব না। এদিকে দেখা যায় এরিকের ভয়েস মেসেজ পাওয়ার পর থেকেই ওর মা ওকে নিয়ে খুবই চিন্তা করতে শুরু করেছে। উনি অনেকবার এরিকে কল করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু এরিকের ফোনে কোনো রকম নেটওয়ার্ক না থাকার জন্য ওর সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। এদিকে পরের দিন সকালে উঠে এরিক আবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। আজ 5 দিন হয়ে গেল ও কোনো রকম খাওয়া দাওয়া না করে এই পাহাড়ের মধ্যে আটকে আছে, যে কারণে ও শারীরিক এবং মানসিক দুরকমভাবেই খুবই দুর্বল হয়ে পড়েছিল। এছাড়া ওর পায়ের কাটা জায়গার কারণে ওর হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন এরিক লক্ষ্য করে ওর পা দুটো আস্তে আস্তে পচে যেতে শুরু করেছে। ওর পায়ের পাতা থেকে শুরু করে হাঁটুর নিচ অবধি পুরো জায়গাটাই পচে গিয়ে কালো হয়ে গেছিল, আর ওর পায়ের মোজা ওর কাটা জায়গার সাথে আবারও আটকিয়ে গেছে। এখন ও আরও একবার নিজের পায়ের থেকে নিজের মোজাটা আলাদা করার চেষ্টা করে। এই কাজটা করার সময় ওর মোজার সাথে ওর পায়ের থেকে অনেকটা মাংস আর চামড়া ছাড়িয়ে আসে, যে কারণে ও আবারও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে। এখন ও নিজের প্রচণ্ড খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের মোজার গায়ে লেগে থাকা নিজের পায়ের চামড়া আর মাংসগুলোকে খুঁটে খেতে শুরু করে, আর তারপর ওখান থেকে বেশ কিছুটা চামড়া আর মাংস তুলে পরে খাওয়ার জন্য নিজের জ্যাকেটের পকেটে গুছিয়ে রেখে দেয়।
খিদের যন্ত্রণায় একটা মানুষ যে কতটা অসহায় হয়ে যায় সেটা এখন এরিককে দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এখন নিজের মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পর এরিক খেয়াল করে ওর কাছে একটা ছোট্ট রেডিও আছে, আর ওই রেডিওতে মাত্র 13% চার্জ বাকি আছে। কিন্তু এই জায়গায় ওই রেডিওতেও কোনো রকম সিগন্যাল আসছিল না। এখন ওর মনে হতে লাগে ও যদি পাশের কোনো উঁচু পাহাড়ের ওপরে উঠতে পারে তাহলে হয়তো ওর রেডিওতে সিগন্যাল আসতে শুরু করবে, আর তখন হয়তো ওর এই রেডিও সিগন্যালের সাহায্যেই রেস্কিউ ডিপার্টমেন্টের লোকজন ওকে এখান থেকে খুঁজে বের করতে পারবে। এখন এই প্ল্যান মতন ও আস্তে আস্তে পাশের একটা উঁচু পাহাড়ের দিকে এগোতে শুরু করে। এদিকে দেখা যায় এরিকের মা ওকে নিয়ে খুবই চিন্তা করতে শুরু করেছে। বিগত 6 দিন ধরে চেষ্টা করেও উনি এরিকের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। এছাড়া গতকাল এরিকের আদালতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও সেখানেও আসেনি, যে কারণে ওর মা ওকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতে শুরু করেন। এখন ওর মা ওকে খুঁজতে খুঁজতে পাহাড়ের ওপরের সেই কটেজে চলে আসে, যেখানে কিছুদিন আগেই ও ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। এখানে আসার পর এরিকের মা দেখতে পায় ওর ঘরের মধ্যে সমস্ত জিনিস চারিদিকে এলোমেলো করে ছড়ানো আছে, আর ওর ঘরের মধ্যে ওর মানি ব্যাগ, জামা কাপড় আর সমস্ত দরকারি জিনিসপত্র রাখা আছে। যেসব কিছু দেখে উনি বুঝতে পারেন বিগত বেশ কিছুদিন ধরে এরিক এই বাড়িতে ফিরে আসেনি, আর ও হয়তো ওই পাহাড়ের ওপরেই কোথাও হারিয়ে গেছে। এখন এরিকের মা তাড়াতাড়ি করে রেস্কিউ ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করে। এই টিমের মেন অফিসার ছিল সেরা নামের সেই মেয়েটা যে শেষবার পাহাড়ে যাওয়ার আগে এরিককে নিজের গাড়িতে লিফট দিয়েছিল। এখন এরিকের মা সেরাকে সমস্ত ঘটনা খুলে জানায়, আর তারপর ওকে বলে, আমার মনে হচ্ছে আমার ছেলে ওই পাহাড়ের ওপরেই কোথাও একটা হারিয়ে গেছে, কারণ ও ওই পাহাড়ে যাওয়ার আগেই আমার সাথে শেষবার যোগাযোগ করেছিল, আর তারপর থেকেই আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আর এই কথাগুলো বলেই উনি সেরাকে এরিকের একটা ছবি দেখান, যে ছবিটা দেখে সেরা ওকে খুব ভালোভাবেই চিনতে পারে। ওর মনে পড়ে যায় আজ থেকে 7 দিন আগে ও নিজেই এরিককে ওর গাড়িতে লিফট দিয়েছিল। এখন ও সঙ্গে সঙ্গেই নিজের পুরো টিমকে এরিককে খোঁজার কাজে লাগিয়ে দেয়। ওরা আশেপাশের সমস্ত পাহাড়ের ওপর থেকে আসা যে কোনো মোবাইল অথবা রেডিওর সিগন্যালগুলোকে খোঁজার চেষ্টা করে, আর সেই একই সাথে ও একটা হেলিকপ্টার নিয়ে আশেপাশের সমস্ত পাহাড়ের ওপরে এরিককে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় এরিক বহু কষ্ট করে হাঁটতে হাঁটতে সামনের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই ও সেরার ওই হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওই হেলিকপ্টারটা ওর মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। এটা দেখতে পেয়ে এরিক প্রচন্ড আনন্দ পায়, কিন্তু দুর্ভাগ্যবশত ও সেই সময় গাছপালায় ঢাকা একটা ছোট্ট জঙ্গলের মধ্যে ছিল, যে কারণে ওপরে হেলিকপ্টার থেকে কেউই ওকে দেখতে পায় না। এখন এরিক নিচ থেকে জোরে জোরে চিৎকার করে ওই হেলিকপ্টারের পিছনে ছোটার চেষ্টা করে, কিন্তু ওর দুটো পা পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে ও বেশি দূর দৌড়াতে পারে না। এখন ও নিজের রেডিওটাকে ওই হেলিকপ্টারের দিকে উঁচু করে ওদেরকে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো রকম কাজ হয় না। সেরা ওই হেলিকপ্টার নিয়ে ওখান থেকে চলে যায়, আর নিচের থেকে এরিক খুবই অসহায়ভাবে ওই হেলিকপ্টারের দিকে তাকিয়ে থাকে। এরপর ও খুবই হতাশ হয়ে মাটিতে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর ও ঠিক করে নেয় যাই হয়ে যাক না কেন ও কোনোভাবেই হার মানবে না। সেজন্য পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ও আবার ওই সামনের পাহাড়ের দিকে এগোতে শুরু করে। আজ 8 দিন হয়ে গেল ও কোনো রকম খাওয়া দাওয়া না করে এই পাহাড়ের মধ্যে আটকে আছে। এখান থেকে যাওয়ার আগে ও আরও একবার নিজের পায়ের এক টুকরো মাংস খেয়ে নেয়, তারপর বহু কষ্ট করে আস্তে আস্তে সামনের পাহাড়ের ওপরে উঠতে শুরু করে। এদিকে দেখা যায় সেরার টিমের বাকি সদস্যরা ওকে বলছে বিগত 10 বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি ঠান্ডা। এইরকম ঠান্ডার মধ্যে কোনো মানুষের পক্ষেই ওই পাহাড়ের ওপরে 3 থেকে 4 দিনের বেশি বেঁচে থাকা সম্ভব না। আমার মনে হয় এরিক অনেক আগেই মারা গেছে, তাই এখন ওকে রেস্কিউ করার চেষ্টা না করে আমাদেরকে ওর মৃতদেহটা খুঁজে বের করার চেষ্টা করা উচিত। এদিকে এরিক বহু কষ্ট করে ওই পাহাড়ের অনেকটা উপরে উঠে আসে, কিন্তু একটা সময় ও অতিরিক্ত দুর্বলতার কারণে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এখন ও দেখতে পায় ও রেডিওতে অল্প অল্প সিগন্যাল আসতে শুরু করেছে, কিন্তু সেই একই সাথে ও রেডিওতে আর মাত্র 6% চার্জ বাকি আছে, আর অল্প কিছু সময়ের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে। এখন ও আরও একবার নিজের শরীরের সমস্ত শক্তি জোগাড় করে বহু কষ্ট করে ওই পাহাড়ের একদম উপরে উঠে পড়ে। এখানে ওঠার পর ও নিজের রেডিওতে আরও একটু ভালোভাবে সিগন্যাল পেতে শুরু করে, কিন্তু এখন ওই রেডিওতে আর মাত্র 4% চার্জ বাকি ছিল, যার মানে আর কিছুক্ষণের মধ্যেই এটা বন্ধ হয়ে যাবে। এখন এরিকের মনে হতে লাগে ও হয়তো আর এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। সেজন্য এখন ও বরফের ওপরে শুয়ে শুয়ে ওই রেডিওতে নিজের মায়ের জন্য একটা শেষ ভয়েস রেকর্ড করে। ও বলে, মা, আমার হাতে আর বেশি সময় বাকি নেই, আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাব।
কিন্তু মারা যাওয়ার আগে আমি তোমাকে এটা বলে যেতে চাই, বিগত 8 দিন ধরে আমি ড্রাগসের নেশা করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তুমি যে জিনিসটা চেয়েছিলে আমি সেটা করতে পেরেছি। আর আমি সারা জীবনে যা কিছু বাজে কাজ করেছি, তোমার সঙ্গে যত খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সত্যি সত্যি খুবই ভালোবাসি। এই কথাগুলো বলতে বলতে ওর চোখ থেকে জল আসতে শুরু করে, আর এর কিছুক্ষণের মধ্যেই ওর রেডিওটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন ও নিজের মৃত্যুটাকে মন থেকে মেনে নিয়েছিল, সেজন্য ও ওখানে শুয়ে শুয়ে পাশের একটা সুন্দর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। আর আস্তে আস্তে ওর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে শুরু করে। এদিকে দেখা যায় ওর রেডিওটা বন্ধ হওয়ার আগে নিচের রেস্কিউ ডিপার্টমেন্টের লোকজন অল্প একটু সময়ের জন্য ওর সিগন্যালটা খুঁজে পেয়েছিল। এখন ওই সিগন্যাল ফলো করেই সেরা তার টিম নিয়ে একটা হেলিকপ্টারে করে তাড়াতাড়ি করে এরিকের কাছে পৌঁছে যায়। দেখা যায় এরিক তখন পাহাড়ের ওপরে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন ওরা তাড়াতাড়ি করে এরিককে একটা হসপিটালে নিয়ে যায়। আর এরিককে জীবিত অবস্থায় দেখে ওর মা প্রচণ্ড আনন্দ পায়। এখন উনি এরিককে জড়িয়ে ধরে খুশিতে কাঁদতে শুরু করেন। এরপর দেখা যায় ওই ঘটনার পর এরিকের দুটো পা কেটে বাদ দিতে হয়েছে, কারণ অতিরিক্ত ঠান্ডা আর বরফে জমে যাওয়ার কারণে হাঁটুর নিচ থেকে ওর দুটো পাই পুরোপুরি পচে গেছিল। এখন এরিক নকল পা নিয়ে চলাফেরা করে, আর ও ছোট ছোট বাচ্চাদেরকে হকি খেলার ট্রেনিং দেয়। এরপর আমরা সবশেষে আসল এরিকের বেশ কিছু ভিডিও দেখতে পাই। নিজের দুটো পা কেটে বাদ যাওয়ার ঠিক 1 বছর পর থেকেই ও আবার পাহাড়ে উঠে স্নো স্কেটিং করতে শুরু করে। পাহাড়ে ওই 8 দিন কাটানোর পর থেকে ও ড্রাগসের নেশা করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এখন ও নিজের স্ত্রী আর দুটো ছেলেকে নিয়ে খুবই সুখে শান্তিতে ভালোভাবে সংসার করছে। আর সেই একই সাথে ও নিজের একটা বড় ব্যবসার মালিক হয়ে উঠেছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।